আমাদের কাছে আমরা ভারতীয় থেকে পাকিস্তানি, কে চীনা, কে রাশিয়ান, কে আমেরিকান, কে ইউরোপ, কে আফ্রিকা, লাতিন আমেরিকার কোথাকার মানুষ, কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, মানুষ মানুষ এবং মানুষ বলতে যারা পৃথিবী তৈরি করেছে, সভ্যতা তৈরি করেছে যুগ যুগে, এখন পুঁজিবাদের যুগে যেরকম সবাই জানে সর্বহারা যাকে বলা হয়, সেই শ্রেণী যার নিজের সম্পদ নেই, মেহনত ছাড়া যার কিছু নেই, এসে মেহনতকে তাকে বিক্রি করতে হয় ম্যাচ কাটার জন্য, তারাই সব কিছু স্রষ্টা। এবং সেই দুনিয়ার বস্তু রাখো, এটা সেই কমিউনিস্ট ইস্টারের স্লোগান। মার্কস এঙ্গেলস সে যুদ্ধ স্বাক্ষরে যে কমিউনিস্ট ইস্টার আমরা করি, তার শেষ কথা হচ্ছে দুনিয়ার বস্তু থাক। সেই অর্থে কাকাবাবু হোসেন সবচেয়ে আন্তর্জাতিকতাবাদী। আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস নিয়ে যত বিতর্ক হয়, সেই বিতর্ক জানেন হয়তো আপনারা, সে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি একটা সিপিআই একটা ইত্যাদি আছে, আমি পালন যাচ্ছি না। আমরা পালন করি সেই দিনটায় যখন ভারতের মাটিতে না হলেও ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল বিদেশে। ভারতীয়রা ছিলেন না, ভারতীয়রাই তো যারা এখান থেকে ছেড়ে গিয়ে দেশান্তরী হয়েছিলেন এবং সেখানে তারা বিভিন্ন দেশে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা মিলিত হয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এমএন রায় এই জেলায় জন্মেছিলেন উনি, যদিও রাজনীতিগতভাবে আমাদের সঙ্গে উনি সবসময় ছিলেন না, সেদিন তাহলে তাকে সম্পাদন করা হয়, আমরা সেটাকে পালন করি। এটা আন্তর্জাতিকতা। আমার দেশের মাটিতে যদি না হয়ে এরকম একটা পরিস্থিতিতে ব্রিটিশ শাসনে পার্টি যখন এখানে দেয়নি, তখন ওখানে গিয়ে বাইরে করতে হচ্ছে পার্টি তৈরি। অন্য দৃষ্টান্ত আছে, আমি তার মধ্যে যাচ্ছি। তারপর ওই আন্তর্জাতিকতাবাদ কখনো বিসর্জন দেন। যখন ভারত চীন যুদ্ধ হয়েছে, অনেক সব কথা হয়েছে, কিন্তু অনর্থে আমাদের অবস্থানে, পার্টির অবস্থানে অনর্থে বলা হয় তার জন্য পার্টি নিয়েছে, সেটা ঠিক না, কিন্তু সেটা একটা বিষয়। যাই হোক, 2 নম্বর কথা হচ্ছে যদিও কংগ্রেস যদিও কাকাবাবু সবার যেরকম বলেন, উনি সবার খোঁজ রাখতেন, প্রত্যেক দিন খোঁজ নিতেন, কে কেমন আছে, তার তার অমুক জায়গায় কি হলো, সেখানে কি হলো, সব খোঁজ খবর রাখতেন, সবার জন্য ভাবতেন। ওর নিজের যাওয়া, নিজের শরীরের খোঁজ খবর নেওয়া কথা বারবার দরকার আছে বলে আমার মনে হয়। আর কংগ্রেস সরোজ মুখার্জি, ওর কথা বললে 3 জনের 3টা কথা আমার শেষ হয়ে যায়। সরোজ মুখার্জি লিখেছেন যে কাকাবাবুর নাম কাকাবাবু হল কেন পূজা করা হয়, তার নাম কাকাবাবু হল কেন। পার্টি বেআই নেতৃত্বের তাদের কোনো না কোনো মামলায় গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এইসব চলতেই আছে। পার্টির একটা গোপন ঘেরা তৈরি করবার দরকার। সেই গোপন ঘেরাটা যখন তৈরি হয়, যেখানে যেখানে যার বাড়িতে যাই হোক, সেখানে ওকে বলা হয় যে এই আমাদের গার্জিয়ান কাকাবাবু
5-6 ভাইপো আছে, আমরা কাকু এখানে। ওরা বলছে কাকা বললেন উনি বিরাট বড় ওপার বাংলা থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছেন এখানে, এবং আমরা সবাই তার ভাইপো, আমরা সবাই কাকা বলে আমাদের কাকা, আর আমরা ভাই ভালো রাত্রিবেলায় অনেক গল্প গুজব এসব হয়। আর দিনের বেলায় এরা হচ্ছে আমাদের কাকার সঙ্গে প্রথম নিজের যে 5-6 জন কমে যাদের ওই তারা ছিলেন, এবং সেই থেকে ওর নাম উচ্চারণ করা হতো না, কাকা নাম উচ্চারণ করা হতো, যাতে শত্রুরা কাকা থেকে বিশেষ কিছু বুঝতে না পারে। ব্যাস আমি কথা বলাচ্ছি না, আমাকে প্রসঙ্গ দিতে হবে। এবং প্রসঙ্গ হচ্ছে আজকে 21 শতাব্দীর সমাজতন্ত্র। এখন 21 শতাব্দীর সমাজতন্ত্র মানে এই শতাব্দী আমরা যখন আলোচনা করি, এবারেও পার্টি কংগ্রেসে আমরা করেছি যে বিশেষ করে যুবকদের তাদের জানতে হবে আমাদের ভবিষ্যৎ কি, কোন দিক, লক্ষ্য কি, মূল লক্ষ্য কি, সমাজতন্ত্র সেটা কি, কি করে তার উত্থান, কি করে তার বিপর্যয় হয়েছে, কি করে তারপরে আবার পুনরুত্থান করেছে, এইসব তো জানতে হবে তাদের। সেই জন্যে 21 শতাব্দীর সমাজতন্ত্র সেইটাই আমাদের ভালো করে জানতে হবে। 21 শতাব্দীর না, 20 শতাব্দীর নয়, 19 শতাব্দীর নয়। তার কারণ হচ্ছে যে সমাজতন্ত্রের কথা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রথম যদি আপনি সূচনায় ফিরে যান, সেসব ইতিহাস বোঝা একটু মুশকিল। ইতিহাস মানে ভবিষ্যৎ কথা বলতে পারে। যারা ইতিহাস, দুনিয়ার ইতিহাস, দেশের ইতিহাস এসব যারা খবর রাখে না, তারা বর্তমান বুঝতে পারে না, ভবিষ্যৎ দূরের কথা। সেই জন্য আমি আপনাদের প্রথমে বলতে চাই যে এটা ভালো করে জানতে হবে। আমাদের পার্টি রাজ্য কমিটি, আমাদের যেহেতু পার্টি আছে, ওখানে একটা কিছুদিন আগে আমাকে বলা হয় যে এখানে একটা বক্তৃতা করতে। তারপর আমি বলি যে আপনারা নোট তৈরি করছেন না, এই বক্তৃতা যে যার ইচ্ছা মতো করতে পারেন, একটা নোট তৈরি করতে হবে, যাতে কমিউনিস্ট পার্টিতে সাধারণভাবে একটা একই ধারণা, একই বোঝাপড়া কমিউনিস্ট পার্টির মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে। এই দেখছি আমি যে এটা এই মে মাসে প্রকাশিত হয়েছে, মানে 2029 সালে শিক্ষার্থী আমি বলেছি যে বইটা সংগ্রহ করে কমপ্লিটে দিতে হবে, যেহেতু শিক্ষার্থী নোট যাদের কাছে যায় সেখানে একদম দিকে হচ্ছে 21 শতাব্দীতে সমাজতন্ত্র। এটা অবশ্য খুব ছোট লেখা, এটা আমি 5-6 লেখা একটা এরকম 5,000 বিষয় না, নোট নোট। সেজন্য আমাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে যেতে হবে। আপনাদের ধৈর্য আমি অলরেডিও সীমা অতিক্রম করতে চাই না। আমি মোটামুটি 7 ঘন্টার আগেই আমি কথা শেষ করতেছি। তো প্রথম কথা হচ্ছে যে সমাজতন্ত্রের ধারণাটা তো 21 শতাব্দীর নয়। আমাকে সেজন্য পুরোনো ইতিহাসে ফিরে যেতে হবে। সমাজতন্ত্রের কথা প্রথম কারা বলে, অনেকে বলে, এখনো অনেকে বলে। আমাদের দেশেও সংবিধানের কাজ আমরা যাকে প্রিয়মূল বলে সেখানে লেখা আছে, এটা ভারত একটা সমাজতান্ত্রিক আরো ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র,
জরুরি অবস্থার সময় যুক্ত হয়েছিল। ভালো কথা যুক্ত হলে তো আমি না বলতে পারি না, কিন্তু কি সমাধান? সমাজতন্ত্র তো অনেক রকম ধারণা, কিন্তু আমরা যে সমাজতন্ত্রের কথা বলি তাকে আমরা বলি বৈজ্ঞানিক সমাজতন্ত্র। কারণ আগে অনেক সমাজতন্ত্রের ধারণা কি এখনো আছে, যাকে কাল্পনিক সমাজতন্ত্র বলা হয়। কাল্পনিক আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য মার্কস এঙ্গেলসরা করেছে, তার আগে কেউ করেনি। মার্কস এঙ্গেলসের আগে লেনিনের সময় এখনকার সময় অনেক সমাজতন্ত্রের ধারণা আছে যেগুলো বৈজ্ঞানিক ভিত্তি, কোন মতবাদ যদি বৈজ্ঞানিক ভিত্তির উপরে, যুক্তির উপরে প্রতিষ্ঠিত না হয়, সত্যি প্রমাণিত না হয়, অভিজ্ঞতায় যদি তা পরীক্ষিত না হয়, তা মতবাদ হতে পারে না। আমাদের কাছে মার্কস লেনিনের কাছে। এবং আমি অত ইতিহাসে সেখানে যেতে চাই, মোটামুটি ইতিহাস হচ্ছে এই যে এটা যেটা কমিউনিস্ট ইতিহাস 1848 সালে প্রকাশিত হয় মার্কস এঙ্গেলসের যুদ্ধ স্বাক্ষরে। আমি জানি না সবার বাড়িতে থাকার কথা আপনাদের আশা হয়, না থাকলে খুঁজে পড়া উচিত। কমিউনিস্ট ইতিহাসকে পড়ল না, তারপরে একবিংশ শতাব্দীর সমাজতন্ত্রে যে যাবে হয়, এইটা প্রথম তারা তৈরি করেছে। অবশ্য তার আগে তাদের অনেক কাজ করতে হয়েছে, সেটা 1840-45 সালে যখন তাদের বয়স কারো 30 হয়, সেই সময় দুয়ের বন্ধুত্ব, ঐতিহাসিক বন্ধুত্ব হয়। এবং এই নয় যে তাদের সব বিষয়ে সহমত ছিল, কিন্তু ওই সময় 10 দিন তারা একত্রে ছিলেন। আমার মনে হয় যে আগে বছর বিয়ে হয়েছে, ওদের মার্কসেরও বিয়ে হয়েছে, এঙ্গেলসেরও বিয়ে হয়েছে। ওরা জার্মানির এক জায়গা থেকে আসে, যে জায়গায় মানে জন্মস্থান দূরের তা না। কিন্তু যাই হোক আমি সেসবে যাচ্ছি না, আমি কিন্তু বলছি যে তাদের পরিচয় পরে হয়েছে এবং সেই পরিচয় থেকে তারপরে বন্ধুত্ব লিখতে দুজনে কিছু কিছু মত ছিল, সহমত হয়েছে তারা যেখানে, সেটা আমরা বলি এটা মার্কসবাদের সূচনার লগ্ন। সেটা 1845 সালে তাদের অন্তত লিখেছি প্রকাশিত হয়েছিল, যে সময় প্রকৃত এই কমিউনিজম, সমাজতন্ত্র ইত্যাদি ধারণা নিজেদের মধ্যে সহমতের দিকে গড়ে উঠেছিল। যাই হোক, সেগুলো আমি যাচ্ছি না, কিন্তু শেষমেশ কমিউনিস্ট লীগ তৈরি হয়েছিল এবং সেটা একটা কোনো দেশের না, বিভিন্ন দেশে, সেগুলো ঠিকই উন্নত দেশগুলোতে। প্রথমের দিকে ভাবনা ছিল যে উন্নত পুঁজিবাদী দেশগুলোতেই আগে সমাজতন্ত্র হবে, সেটাই সব পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের সরে যাবে। সেই জন্য সেটা হয়েছিল এবং সেই তার ভিত্তিতে ওই উন্নত দেশের, বিশেষ করে যেখানে শ্রমিকরা সংগঠিত হয়েছিল, এবং এটা ফ্রান্সের একটা ফরাসি দেশের একটা বড় অবদান আছে রাজনীতির ব্যাপারে, যেরকম অর্থনীতির ব্যাপারে, ইংল্যান্ডের দর্শনের ব্যাপারে, জার্মানদের, সেই সবের ভিত্তিতে যাই হোক না কেন যে রচনা কমিউনিস্ট ইতিহাস সেই সালে প্রকাশিত হয়। এবং এটা বিবিসি সমীক্ষা করেছিল যে সবচেয়ে অধিক পঠিত যেটা হচ্ছে, তারা পৃথিবীর লোক করেছে, কারণ সব ভাষায় অনুবাদ হয়েছে পরে পৃথিবীর লোক। এই দুনিয়ার মধ্যে আকর্ষণ এই সারা পৃথিবীর মানুষকে একত্রিত করেছিল এবং সেইটাই ইতিহাসে প্রকাশিত হয়। সহজ কথায় যদি আমি বলি যে মার্কস এঙ্গেলস কি মনে করতেন লেনিন, তারপরে কিন্তু এর ভিত্তি হচ্ছে এই যে মূল লক্ষ্য হচ্ছে সাম্যবাদ, যেখানে কোন রকম বৈষম্য থাকবে না সমাজে। কমিউনিজম
সেটা আশু লক্ষ্য হতে পারে না, এক্ষুনি তা হবে না। তা কয়েকশো বছর লাগে, কয়েক হাজার বছর ধরেও আমি অবধি করব সারা বিশ্বে প্রতিষ্ঠিত হতে, যেখানে শ্রেণী থাকবে না, শ্রেণীহীন সমাজ। তার আগের পর্যায়ে হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র থেকে সাম্যবাদের মধ্যে পার্থক্য কিন্তু সহজ কথা যদি বলতে হয়, এক কথায় খুব সহজ ওরা বলতে পারছেন, লেনিন আরো বলতে পারতেন, মাও চাষাদের মতো বলতেন, স্টালিন যেটাও করেছে খুব অল্প যে করেছে তার মতো করে বলতেন, এতো জানি আমরা তার মধ্যে আছি। কিন্তু এক কথা খুব সহজ করে যদি কিছু বলতে হয় তাহলে হচ্ছে এই যে সমাজতন্ত্র হচ্ছে একটা ব্যবস্থা যেখানে প্রত্যেকে কাজ করবে, মানে জবরদস্তি কাজ করবে, যেটা পারবে তাই করবে, বেকার প্রত্যেকে কাজ পারবে, কাজ করবে এবং কাজের মতো পাবে, অর্থাৎ যে কাজ করে সেই কাজের মতো সে পাবে, সেই কাজে যা উৎপাদন হয় তার মতো তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে তার মধ্যে সে পাবে। আর সাম্যবাদ হচ্ছে বিরাট ব্যাপার, প্রত্যেকে কাজ করবে এবং তার প্রয়োজন মতো পাবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা কাজের মতো পাবে আর একটা প্রয়োজনের মতো পাবে। সেইরকম একটা সমাজ, উন্নত সমাজে যাওয়া সম্ভব একটা শ্রেণীহীন সমাজ, যে সমাজে সাম্যবাদ বা কমিউনিজম প্রতিষ্ঠিত হবে এবং তার জন্য দীর্ঘ সংগ্রাম থাকবে। এই সংগ্রাম হয় শত্রুর সঙ্গে নয়, নিজের মধ্যে, প্রত্যেকের মধ্যে। সারা বিশ্বের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এই ধারণা, কাজে সেই আহ্বান ক্ষেত্র। তারপরে আমি আপনাকে বলতে চাচ্ছি এটাই যে একবিংশ শতাব্দীতে যাওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে জন্ম হচ্ছে 19 শতাব্দীতে, প্রয়োগ তারপরে হয়েছে আমাদের সামনে অভিজ্ঞতা, যেটিকে আমরা পিছনে দেখতে পারি, এখনো দেখতে পারি, সামনে যা আছে তা হতে পারে সমাজতন্ত্র। এটা ঠিক যে সোভিয়েত ইউনিয়ন রুশ দেশে বিপ্লব, মহান বিপ্লব, লেনিনের নেতৃত্বে ইত্যাদি, তার আগেও একটা স্বল্পকালের জন্য একটা চেষ্টা হয়েছিল, সফল হয়েছিল, তাই কমিউনিস্ট বলা হয়। এটা ঠিকই 100 দিন কেটেনি, 100 দিন পর্যন্ত যায়। তো কিন্তু তার মধ্যে কম হতো, যাই হোক আমি বলছি তার মধ্যে একটা চেষ্টা ফ্রান্সের প্যারিস শহর দখল করে ওখানে কমিউন প্রতিষ্ঠা করে, তার নাম ছিল কমিউন, প্যারি কমিউন বলে বিখ্যাত ইতিহাস। সেই প্যারি কমিউন সেটা তৈরি হয়েছে দেখুন, আমি সেই কথাই যাচ্ছে, কিন্তু সেটা একটা দেখিয়ে দিয়েছিল যে কিভাবে এই লোককে পৌঁছানো যায়। প্রথম আপনি পিছন দিকে তাকাবেন না, সামনের দিকে খালি খুঁজবেন, তা হয় না। পেছন দিকে যদি না তাকান আপনি, পিছন দিকে গাড়ি চালাবেন রাস্তায় দিকে, আর সামনের দিকে যদি না আসেন সামনের দিকে গাড়ি চালাবেন। কথাই বলছি, ডান পাশ, বাম পাশ, সামনে পিছনে তাকাতে হয়, দেখতে হয় সবটা দিকে। সেই জন্য কেন সেই কমিউন বাদ করতে বেশি টিকল না? লেনিন যখন সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হল, তার ভারতের মাথায় ঠিক যার মানে উপর হিসাবে যেটা যে বলেন কমিউনিটি ছিল, যে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র যেই ওই সময়টা পেরিয়ে গেল, উনি বাইরে বেরিয়ে গিয়ে ওইরকম মাঠে যেরকম ওইখানে নেচেছিলেন, বিজ্ঞাপন করছে
लेनिन আছে যে ওই সময়টা পে করে গেছি বাইরে কমিউনিস্ট যা দিচ্ছিল তার চাইতে বেশি সোভিয়েত ইউনিয়নে বিভিন্ন 72 বছরে তার চেয়ে বেশি সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র ছিল। সেই জন্য সেই সমাজতন্ত্রটা আমরা দেখেছি কি করে সেই সমাজতন্ত্র নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এবং তাকে দুটো স্তর দিয়ে যেতে হয়েছে। আমাদের যেমন 7 মাসে যে পার্থক্য থাকুক না কেন সেটা রাশিয়া সেই অর্থে সবাইকে বুঝবার দিয়ে শুনলেন সেরকম না। প্রাক বুঝবাদী বামপন্থী সম্পর্ক ছিল। লেনিন যেরকম বলেছিলেন যে এইসব দেশে আমাদের মতো দেশে একটা ধাক্কায় সমাজতন্ত্র হবে, প্রথমে গণতান্ত্রিক বিপ্লব হতে হবে, তারপরে সমাজতান্ত্রিক বিপ্লবের স্তরে যেতে হবে। এই স্তর মিলিয়ে যাওয়া যায় দুই দেশে তাই হয়েছে। তবে দুটোর মধ্যে ফারাক ওই 7 মাস তাই ওইটা আমি এটা বলছি এই জন্য যে আমাদের তার থেকে আমরা পার্টি কর্মসূচি তৈরি করেছি। তার কি লেখা আছে আমাদের বিপ্লবের স্তর কি জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন না করে আপনি সমাজতন্ত্রের বিপ্লবের স্তরে যেতে পারবেন। একবিংশ শতাব্দীর সমাজতন্ত্রের কথা বলি আমরা তখন আমাদের এই দেশগুলোর অভিজ্ঞতা দেখতে হবে, বিশেষ করে সেই সব দেশে যেখানে সমাজতন্ত্র ছিল বা আছে বা লড়াই চলছে সেই সব দেশের অভিজ্ঞতা। সেটাকে বাদ দিয়ে আপনি একবিংশ শতাব্দীর সমাজতন্ত্রে আপনি পৌঁছতে পারেন। এইসব বিতর্ক আমরা শুরু হয়েছে, এইসব বিষয়ে বিতর্ক হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর। তার আগে কেউ ভাবে তাই সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে তো হয়ে গেছে, তার প্রতি বিপ্লব সেখানে হবে ভুল ধারণা। এগুলো মার্ক্সবাদী লেনিনবাদী ধারণায় সঙ্গে পেলেন। তারা বারবার সতর্ক করে দিয়েছিলেন যে তুমি বিপ্লবে সফল হও, প্রতি বিপ্লবী শক্তি তারা বারবার চেষ্টা করবে প্রতি বিপ্লব আনবার জন্য। তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। একটু শিখিয়ে যদি হয়ে যায় তাহলে শত্রুরা সেই দখল করবে। এই সতর্কতা মানে উপেক্ষিত হয়ে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে একটি দেশে সমাজতন্ত্র হয়ে গেছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে জার্মানি হার্ডওয়ার ইত্যাদি সোভিয়েত ইউনিয়নের বিরাট বিজয় এবং সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র। এটা কারণে সোভিয়েত ইউনিয়নের প্রভাব এবং সেই ফলে আর সেটা বাদ দিয়ে যেরকম হলো চীনে, সেটা তাদের মতো চীনের ব্যবস্থা আরো অতি বেশি, যেখানে সামন্ততান্ত্রিক সম্পর্ক ছিল, সেখানে পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যা এবং সেখানটায় বিপ্লব সম্পন্ন হল। ভিয়েতনাম বিপ্লব সম্পন্ন হল, ভিয়েতনাম এক হল। এখন লাও ওখানে যেটা সমাজতান্ত্রিক দেশ বলা হয় তার মধ্যে আছে কম্বোডিয়া সেখানে পর্যটন যুদ্ধ হয়েছে স্বভাবের জায়গা। কেউ আছে সমাজতান্ত্রিক দেশ বলেন তার কেউ লিখেছেন বলতে গিয়ে আমার মনে করার জন্য বলছি। কেউ বলছি যে চীনের সমাজতন্ত্র হয়েছে কিনা তাকে এখন গবেষণা হচ্ছে। হ্যাঁ, গবেষণা কিছু ব্যাপার। চীনের সমাজতন্ত্র বলে তো ওরা বলে না, চীন কি বলে যে আমরা সমাজতান্ত্রিক দেশ। আপনারা যারা জানেন চীনের নাম হচ্ছে চীন গণপ্রজাতন্ত্র। সেই নামে গণপ্রজাতন্ত্র People's Republic of China, PRC. বাংলা বলে নাই চীনের
জনগণের মানুষের কাজে তাদের একটা তারা কোথাও সমাজতান্ত্রিক ব্যবস্থার ব্যবহার করে। সোভিয়েত ইউনিয়ন যখন তৈরি হয়েছিল সেটা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন এটা ইউএসএসআর, এটা হচ্ছে ইউনিয়ন একটা যে সমস্ত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি হয়েছে, সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর, যার নাম হচ্ছে পিএস, পিপলস রিপাবলিক অফ চায়না। পার্থক্য আছে। চীনে যদি আপনি এখনকার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতা শোনেন, সব বক্তৃতায় বলেন ওদের পার্টির দলীয়তাই আছে যে আমরা সমাজতন্ত্রের প্রাথমিক যুগে কেবল মাত্র রয়েছি এবং সেটাও অতিক্রম করে আমরা এর পরের স্তরে যাব যখন চীন বিপ্লবের 100 বছর পূর্ণ হবে, 1949 থেকে 2049, সেই স্তরে যখন যাব সেখানে আমরা সেইটা পূরণ করতে পারব। আমাদের এখনো একটা অংশ দারিদ্রের মধ্যে আছে এবং তাদের সবাইকে ওই স্তরে নিয়ে যেতে আমাদের আরো সময় লাগবে। নিজেরাই বলছি ওরা তারপরে আমরা সমাজতান্ত্রিক দেশ করি। কাজে আপনি যখন 21 শতাব্দীর সমাজতন্ত্র ভারতের ইত্যাদি আপনি যখন বলেন বা আমরা যখন বলি, তখন আমরা বিশ্ব অভিজ্ঞতাগুলো স্মরণ করার জন্য বলি। আমাদের মূল লক্ষ্য কি সেটা বলবার জন্য, আসলত্ব বাদ দিয়ে কেন মানে পার্থক্য করার জন্য আমাদের যদি এখানে সমাজতান্ত্রিক পার্টি নেই, যারা বলেন কারণ আমরা হচ্ছে জানেন আপনাদের, যারা বলেন আমরা সমাজতান্ত্রিক, আমরা সমাজতন্ত্র করবো, এটা সমাজতান্ত্রিক বিপ্লবের, আমরা তা কখনো আমরা বলছি এটা গণতান্ত্রিক বিপ্লবের। কত রকম গণতান্ত্রিক স্থানীয় বিপ্লব হয়েছে, কমিউনিস্ট পার্টি 3 ভাগ হয়েছে। একটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন যা করেছে সেরকম তারা বলেন জাতীয় গণতান্ত্রিক বিপ্লব বলতে হবে, যাই হোক ওরা সোভিয়েত ইউনিয়নে তারা কি বলেন আমি করেছেন, তার মধ্যে আমি বেশি চাই হবে স্থানীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশ সব কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট আন্তর্জাতিক ছিল না, তারপরে ভেঙে দেওয়া হয়েছে, সঠিকভাবে দেওয়া হয়েছে কমিউনিস্ট আন্তর্জাতিকের সেক্রেটারিয়েট সিদ্ধান্ত করে। কারণ কমিউনিস্ট পার্টি ব্রিটিশ করে যখন বিস্তৃত হচ্ছে তখন সেইভাবে দ্বিতীয় আন্তর্জাতিক তার প্রয়োজন করিয়েছে, কারণ তাদের নিজস্ব সমস্যাদের নিজস্ব রাস্তা দিয়ে বের করতে হবে, একটা কেন্দ্র থেকে তা পরিচালনা করা যায় না। সঠিক, এখনো সঠিক, তখনও সঠিক। তারপরে তখন কমিউনিস্ট পার্টির মধ্যে বোঝাপড়া আলোচনা তো হয়, এখনো হয়, তখন হচ্ছে। এবং সেটা একটা বলা হয় যে ভারত পার্টি 81 পার্টি দুটো দলিল আছে, 1957 সালে একটা, 1907 সালের দলিল। 1907 সালে বলা হয় 81 পার্টি দলিল, মানে 1907 সালে 81টা পার্টি পেতে দিই, সবগুলো কমিউনিস্ট পার্টি যারা মোটামুটি এক লাইনে চলে তাদের সম্মেলন হয়েছে। এবং সেখানে আমাদের পার্টি একটা পার্টি তখন সিপিআই এই নামে ভারতের কমিউনিস্ট পার্টি, তারাও তাদের অংশীদার ছিল। কিন্তু এখন আমরা এসব পর্যালোচনা করে দেখেছি, আমরা মনে করি যে সেই 81 পার্টি দলিলের যা বলা হয়েছিল এটা একটা জোড়াতালি দেওয়া ধরি, এটার সঙ্গে সব বিষয়ে সহমত হওয়া যায় না। কারণ আমরা ঠিক পাচ্ছি না, অনেক কথা, কিন্তু সব কথায় যদি আমি আপনাকে বলি বুঝিয়ে, এটা হচ্ছে সেই ভিত্তি যার ভিত্তির উপরে আমাদের এখানকার পার্টি বা পৃথিবীতে অনেক পার্টি ভাগ হয়েছে। কারণ চীনের পার্টি এবং সোভিয়েত ইউনিয়নের পার্টি এরা এক জায়গায় ছিলেন এই দলিলের ব্যাপার। সমাধান যা হয় সেটা হচ্ছে ওর কথাটাও রাখো, ওই কথাটাও রাখো। মা তখন জানি ওটা, যাই হোক আমি
একাশি পার্টি তৈরি তো এটা কারণ হচ্ছে এই যে একটা হচ্ছে নানা রকম তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, এতগুলো দেশে সমাজতন্ত্র, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ, প্রায় 3 ভাগের 1 ভাগ অর্থনীতি বটেই, জনসংখ্যার থেকে একটা বড় অংশ তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সুতরাং এরপরে নাকি একটা তৃতীয় সংকট আসছে। দুটো সংকটের ফলে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গ্রেট ডিপ্রেশন কেমন হয়ে আছে। কিন্তু যখন নাকি এরকম সংকট হয়েছে তৈরি, অর্থাৎ এই 1957 সেই সময় যে এরকম একটা সংকট, একটা তৃতীয় সংকট আসছে যেখানে সরকারবাদ পরাজিত হবে, দুনিয়া জুড়ে সমাজতন্ত্র কায়েম হবে। এবং তার জন্য এখানে কমিউনিস্ট পার্টি আছে, যেখানে কমিউনিস্ট পার্টি আছে কিন্তু বুর্জোয়া পার্টি তারা নেতৃত্ব দিচ্ছে, সেখানে তাদের সঙ্গে থাকতে হবে। সেখানে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব করতে হবে, তারপরে কি সমাজতন্ত্র এসব হবে। একে বলা হয় জাতীয় গণতান্ত্রিক, জাতীয় গণতন্ত্র, ন্যাশনাল ডেমোক্রেসি। আমরা পিপুলস ডেমোক্রেসি, জনগণতন্ত্র। আর চীনের পার্টি তারা আরেকটা দিকে, তারা বাম দিকে চলে গেলেন, একজন ডান দিকে, একটা বাম দিকে, কেমন কথা বলছে। খুব সংক্ষিপ্ত ইতিহাস। চীনের পার্টি তারা তখন বললেন যেটা এখানে নকশাল প্রক্রিয়া বলবেন সেটা, যারা আমি ওই শব্দ থেকে হওয়ার পর সেটা চাপা দর্শকবাড়ি যখন বলল চীনের পর আমাদের পর নিউ ডেমোক্রেসি, না এখন বলছে কি বলে এই জাতীয় গণতন্ত্র, এখন বলছে না গণতন্ত্র, আমরা জনগণতন্ত্র, যেটা বলি পিপুলস ডেমোক্রেসি বলছি। এই মতাদর্শ বিতর্ককে বিপরীত করতে হয়েছে, এই খুঁটিনাটিতে যাওয়া এখানে সম্ভব। কিন্তু সেই ইতিহাস বাদ দিয়ে আপনি এখন বিশ্বতান্ত্রিক সমাজতন্ত্রে যেতে পারেন না, পারেন না। সামগ্রিক পর্যায়ে কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, কেন পূর্ব ইউরোপের দেশগুলো একটার পর একটা বসে গেল, কেন চীন দাঁড়িয়ে থাকতে পারল, আজকে আমেরিকার সামনে টক্কর দিয়ে কথা বলতে পারে। প্রধান এই সময়কার প্রধান কেন্দ্রীয় দ্বন্দ্ব, আমরা যেটা বলি সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মানে হচ্ছে একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর একদিকে হচ্ছে চীন গণপ্রজাতন্ত্র। এই দুই রাষ্ট্রের মধ্যে কাজে সেই সব অভিজ্ঞতার বিচার করে আমাদের পার্টি, আমরা এই জন্য করি 64 সালে আমাদের পার্টি ঠিকই আমাদের পার্টি থেকে বেরিয়েছে, নতুন করে পার্টি তৈরি করতে হয়েছিল। সেটাই আমাদের পূর্ব আগেকার নেতৃবৃন্দ, তখনকার আমরা তখন ছাত্রপাত্র কাজে আমাদের অত কি বলে এসব থেকে ছিল না, বিকেএসের রাইট, বিকেএসের লেফট, এই জন্য যাই হোক বাম দিকে আমরা অংশ হয়ে যাচ্ছি। কিন্তু আমি বলছি যে সেই প্রজন্মের ব্যাপারটা এই এখনকার প্রজন্ম তারা তো জানে, তবে ইতিহাস বাদ দিয়ে তারা ভবিষ্যৎ দেখতে পারে। সুতরাং সমগ্র ইতিহাস সেগুলোর পর্যালোচনা করেছে আমাদের পার্টি। সিপিআইএমের কথা বলছি, আমাদের পার্টির মতাদর্শগত মিল সেগুলো আছে। আমাদের পার্টি 64 সালের জন্মের পর থেকে 3টা মতাদর্শগত দলিল আছে। এটা মতাদর্শগত বিষয়ে আলোচনা হচ্ছে, একবিংশ শতাব্দীতে সমাধান। তার মধ্যে প্রথমটা হচ্ছে বর্তমান প্ল্যান, এটা আমাদের রাষ্ট্রীয় হয়েছে। অনেকদিন সিপিআইএম তৈরি হওয়ার পরে পার্টি কেন্দ্র এখানেই ছিল কলকাতা, এবং এখান থেকে পার্টি কেন্দ্রীয় কমিটি কাজ করত। পরে দিকে দিল্লি হয়েছে, আমি সেই জন্য আছে। কিন্তু
বর্ধমান প্লেনা অনুষ্ঠিত হয়েছিল। তখন মূল বিপদটা হচ্ছে একদিকে সিপিআই দক্ষিণপন্থী সুবিধাবাদ একদিকে, আর একদিকে বামপন্থী সুবিধাবাদ নকশালপন্থী ইত্যাদি যারা সিপিআই এমএল পরে তাদের সঙ্গে মতাদর্শগত বিতর্ক তার নিষ্পত্তি করেছিল। সেইটা সে দলিল এখনো পাওয়া যায়, কিন্তু আমাদের কংগ্রেস না করেন তারা ইতিহাস জানতে পারবেন। সেই কথাগুলো আজকে ঘুরে ফিরে অন্য ভাষায় না আসতে পারে, অন্য রূপ নিয়ে আসতে পারে, কিন্তু তাকে বিভ্রান্ত হওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং বিভ্রান্ত করার চেষ্টা হয়। আমরা বলতে পারি না চেষ্টা নেই। আমরা তখন পক্ষ নিই, আমরা সোভিয়েত ইউনিয়নের পক্ষে যাই, আমরা চীনের পক্ষেও যাই, দুজনেই আমাদের গালিগালাজ। অন্যরা এই পক্ষে পক্ষে ছিলেন, তাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। অবশ্য আমাদের সঙ্গে আরো 4-5টা পার্টি ছিলেন, সেটা ভিয়েতনামের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিল, কিউবার সঙ্গে সম্পর্ক ছিল, এও আমি চলে যাচ্ছি। কিন্তু আমি বলছি এইসব প্রেক্ষাপটটা ইতিহাস ছাড়া বাদ দিয়ে আপনি আগের দিকে যেতে পারবেন। এখন কি হচ্ছে খবর রাখে তারা বুঝতে পারবেন যে সমস্যা কোথায় কি। ওই প্রেক্ষাপটকে বিচার করে আমাদের পার্টি আর দুটো দলিল, যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল 1992 সালে, 90 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। ওই গর্বাচভ বলে একটা লোক, আপনার যাদের মোটামুটি খুব কম বয়স নয় তারা তো জানেন, এসব শব্দ এবং আমাদের কি লোক ভুলে গেল। তখন দুর্ভাগ্য হওয়ার খেয়াল হচ্ছে যে আমি এখানে কি বলে একজনের লেখা খুব মার্কা পুরোনো অফিস ছিল আমাদের, যাই হোক বাংলায় চলে যাওয়ার করতো সেখানে কি বাড়িতে যাই হোক। তারপরে মাদ্রাস কংগ্রেসে আমাদের সেখানে 92 সালে আমাদের একটা দলিল গ্রহণ করা হয়। সে দলিল এখন পাওয়া যায়, আমার তো আছে, তাদের নেই, যাদের কাছে আছে তাদের দিতে হবে তাদের দলিল। এনডিএকে বলতে হবে বের করার, নাহলে ভবিষ্যতে লাভ দিতে দলিলগুলো বাদ দিয়ে কি করে যায় মতাদর্শ। এবং একবিংশ শতাব্দীতে 92 সালে মানে 2 বছর তার আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে। তারপরে পূর্ব ইউরোপের দেশগুলোতে যেখানে সমাজতন্ত্র রাজনীতি হয়েছিল সেখানে সব বিভাজিত। চীনের বিরাট একটা মতাদর্শগত বিতর্ক চলছে চীনের পার্টির মধ্যে। এইসব আমি অনেক কথা দেখতে পাচ্ছি না। চীনের ভিয়েতনামের পার্টির সঙ্গে এই দুই পার্টির মধ্যে পালন করছে সেরকম একটা সময় আমরা বাংলাদেশ কংগ্রেসে গ্রহণ করেছিলাম এবং সর্বশেষ দলিল আমরা গ্রহণ করেছি তার 20 বছর পর। 20 বছর মানে সবাই যাবে, তার কারণ ওই তাৎক্ষণিক কি হয়েছিল সেটা দেখেই সব অনুমান করা যাচ্ছিল, মূল কথা বোঝা যাচ্ছে। কিন্তু একটা দীর্ঘ সময় দরকার ছিল যে এই পরিপ্রেক্ষিতে কি হতে যাচ্ছে সারা দুনিয়ায়, এবং সেটা আমরা মানে 20 বছর হয়ে গেল। 20 বছর পরে 20 বছর পশ্চিমবঙ্গ কংগ্রেসে আমরা 2012 সালে আমরা সেই দলিল গ্রহণ করি। সেটা আমাদের পার্টির 20তম কংগ্রেস, কংগ্রেস 24 এই দলিল এটা মানব অবস্থা আমার কাছে এখানে পার্টিকেও আমাকে দেয় কয়েকটি মতাদর্শগত বিষয় সম্পর্কে প্রস্তাব কি আছে তোমাদের আছে ছেলেগুলোকে দাও না বড় কখন কথা এটা প্রায় 73 পৃষ্ঠার বই আমাকে আমার খেয়াল করছে 72 পৃষ্ঠা এই 40 পৃষ্ঠা ধরে প্রস্তাব আছে, তারপরে ব্যাখ্যা কিছু আছে বাকি 30 পৃষ্ঠা। আচ্ছা এসব না করে আপনি এইটা আমার কাছে আছে 4 পৃষ্ঠা পড়ে দিতে হবে কি বুঝলেন?
এটা আমি কাউকে দোষ দিচ্ছি, এটা তো ক্লাস করে যা থাকে ঘন্টার মধ্যে যা বলতে হয় তাই বলবে, তাই শেখাবে, তাই প্রেক্ষাপট দিয়ে হয় না। প্রতিবাদ দিয়ে যা অভিজ্ঞতা পুনর্গুলি যা আছে আমাদের হাতে সেগুলো বিচারে আমাদের বিচার করতে হবে। যাই হোক, আমি কথাটা এটা বলছি এই জন্য এটা পড়তে হবে। কেন সংবিধান হয়ে গেল? কেন সেখানে সমাজতান্ত্রিক কথা বলল? কি হয়েছিল পূর্ব ইউরোপের দেশগুলোতে? চীনে কি হয়েছে? আফ্রিকাতে কি হচ্ছে? ল্যাটিন আমেরিকাতে কি হচ্ছে? সেখানকার সমাজতন্ত্রীরা কি বলছে? বলিভিয়াতে কি হচ্ছে? ভেনেজুয়েলাতে কি হচ্ছে? আপনি নিলে পাবেন। আর সর্বশেষ আপনি এখন পাবেন কিন্তু মূল জিনিসটা আপনি পাবেন আমাদের মতাদর্শ দলিল হিসেবে এই দলিলে আপনি পাবেন। এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তার ভিত্তিতেই যে জায়গায় আমরা এসেছিলাম সেই জায়গাটা কয়েকটা কথা খুব পরিষ্কার করে বোঝাতে হবে। সেইটা আমাদের এই দলিলে, এই 72-73 দলিলে বললাম, এইটা এই দলিলে আমাদের মূল দলিলে বই করে এই দলিলে এটাই বড় করে দেড় পাতা একবিংশ শতাব্দীর সমাজ, সেটাই হচ্ছে মূল কথা। যা সেইটা আপনি বইতে পারেন, সংক্ষেপে পাবেন, কিন্তু আপনি দেড় পাতা এটা হচ্ছে বাংলা অনুবাদে 30, 31, এটা আপনি যদি আপনি বলেন আগেরটা পরেরটা বাদ দিয়ে তাহলে বড়দের ব্রাঞ্চ সমিতিতে কাজ করা যায় যারা নতুন, কিন্তু তার উপরে স্তরে কমপ্লিটে যদি মতাদর্শের মান এরকম থাকে তাহলে এই লোকটা মূল কথা আমি কয়েকটা সেজন্য বলে আমার কাজ শেষ করতে পারি। অনেক কয়েকটা জিনিস সেটা বলা হচ্ছে এখানে, যে বিষয় যেটা বলা হচ্ছে এবং সেটা হচ্ছে এই আমি একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র যদি সারসংক্ষেপ বর্ণন করতে বলে এইখানে আপনাদের সঙ্গে মিলিত হয়েছে যে সবাই, তাহলে সেটার মধ্যে আমাকে বিষয়টা বিষয় রেখে সীমিত রেখে অন্যান্য দেশ দুনিয়া এসব বাদ দিয়ে আমাদের তার মধ্যে ওই কয়েকটা আপনাদের নজরে আনতে হবে। কারণ সেটা হচ্ছে এই যে কি ভুল হয়েছে, কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, কেন পূর্ব ইউরোপের দেশগুলোতে ভেঙে পড়ল ইত্যাদি, তার থেকে এবং তাছাড়া অন্য জায়গায় আছে এবং সেই সবটা থেকে কি হয়েছিল সেই সব থেকে এখানে যা বলা হয়েছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে এইটা যে আমাদের সমাজতন্ত্রের পূর্বে জনগণতান্ত্রিক বিপ্লব সফল, জনগণতান্ত্রিক বিপ্লব শেষ না করে আপনি সমাজতন্ত্রে লাভ নিতে পারবেন। ওরকম একবার চেষ্টা হয়েছিল 48 সালের প্রায় সেই সময়, এবং তাতে এই জন্যে 2 বছরের ব্যাপার পরে পরে এবং তারপরে তার নিচে আলোচনা হয়েছিল পুরনো জায়গায় সেই ইতিহাস তারা লিখেছিলেন কি আলোচনা হয়েছে এবং পার্টি স্থির করেছে। সুতরাং এক নম্বর কথা হচ্ছে 19 শতাব্দী 20 শতাব্দী সব লাগিয়েছে, একবিংশ শতাব্দীর দিকে যখন আমি মাঝখানে লাগিয়ে সেভাবে কাজে একবিংশ শতাব্দী তো বলতেই হবে। প্রথম কথা হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লবের স্তরের পর, কিন্তু তারপরে লক্ষ্যটা মাথায় রাখতে হবে সমাজতন্ত্র, সেই লক্ষ্যটা আমরা কখনো ছেড়ে দিই। মূল লক্ষ্যটা আমাদের এখানকার স্তরপন্থী বা সমস্ত তৃতীয় বিশ্বের স্তরপন্থী তাদের গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে সমাজতন্ত্র যেতে হবে। কেবলমাত্র পৃথিবীর যে সমস্ত উন্নত প্রতিবাদী দেশ, অগ্রসর প্রতিবাদী দেশ, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন ইত্যাদি,
এইসব আপনি ধরেন, তাহলে সেই সব দেশে, অস্ট্রেলিয়ার সেই সব দেশে হচ্ছে যে তাদের সরাসরি সমাজতান্ত্রিক ভিতরে যেতে হবে, যেহেতু তারা অগ্রসর পুঁজিবাদের দেশ এবং সেখানে পুঁজিবাদের আগেকার যে সম্পর্ক, সামন্ততান্ত্রিক আধা সামন্ততান্ত্রিক সম্পর্ক, জমির সম্পর্ক, সম্পত্তির সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, সেই সম্পর্কগুলো সেখানে নেই। সুতরাং তাদের সৃষ্টি করে সমাজতান্ত্রিক ভিতরে যেতে হবে। 2 নম্বর কথা বলা হয়েছে যে পার্টি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যে এটা করতে লেনদেনের সঙ্গে যখন লেনদেনকে বিতর্ক করতে হয়েছে বাপ্পাদের বিরুদ্ধে, উনি এক কথাই বলতেন যে একটা কথায় এত তর্ক করার কিছু দরকার নেই, প্রকৃতি আগে না মানুষ আগে? পৃথিবীতে জীবন আগে সৃষ্টি হয়েছে নাকি তার আগে একটা সময় ছিল যেখানে কোনো জীবন্ত জীব ছিল না, জীবের উৎপাদ মানে কোনো উৎপত্তি হয়? আমরা প্রশ্ন পাই, দ্বন্দ্বমূলক প্রশ্ন পাই। আমরা প্রশ্ন পাই, আমরা মনে করি যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে ওই প্রাণহীন দুনিয়ার বস্তু যেখানে এসেছে সেই দুনিয়ার বিকাশের একটা স্তরে। যারা মনে করেন তারা বস্তুবাদী, আমাদের দর্শনকে সমর্থন করে। যারা মনে করেন যে ঈশ্বরের আগে, পৃথিবী সৃষ্টির আগেও আরো কিছু বলে প্রাণ ছিল, ভাবনা ছিল, চিন্তা ছিল, সেটা কি করতেও পারতো সারা দুনিয়াকে, তাদের সঙ্গে তারা ভাবনা। দর্শনের মূল সংগ্রাম হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে একটা পদ্ধতি। পদ্ধতিটা হচ্ছে আমরা দ্বন্দ্বমূলক পদ্ধতিতে বিশ্বাস করি, যেটা বহু বছর ধরে 2500 বছরের ইতিহাস এইসব দর্শনে এখনো পাওয়া যায়। পুরনো দর্শন থেকে এই পর্যন্ত তার মধ্যে যাওয়া এখানে জায়গা না, কিন্তু সেসব বহু আলোচনা হয়েছে এবং মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এইসব জিনিসগুলো বিকশিত হয়েছে এবং বর্তমান যখন বিজ্ঞান প্রযুক্তির অনেক বেশি অগ্রগতি হয়েছে তখন এসব আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অনেক দূর আমরা এখন যে কথা জানতাম মার্কসের পরেও আমরা এখন অনেক কথা জানি যেটা তাদের সময় জানা ছিল না, কারণ বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি অগ্রগতি হয়েছে। সুতরাং সেই দিক দিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না, নতুন আক্রমণ হচ্ছে। ফ্যাসিবাদ, নয় ফ্যাসিবাদ যখন উত্তরণ হয়, যখন ধর্ম নিয়ে বিবাদ তৈরি হয় সারা দুনিয়া জুড়ে, জাতি নিয়ে, ধর্ম নিয়ে, এসব নিয়ে যখন বিভাজন তৈরি হয়, নারী পুরুষের মধ্যে যখন বিভাজন তৈরি করে, জাতিসত্তাগুলোর সঙ্গে যখন হয়, তখন সেখানে এইসব বিষয় মেলানো যায় এবং এইসব বিষয় মানুষকে ভূমিপথে পরিচালিত করা যায়। কিন্তু আমাদের মূল দুর্বলতা হচ্ছে বিষয়গত, অর্থাৎ আমাদের আমি দুর্বলতা বাস্তব পরিস্থিতিতে আছে, এটা কি এই জনগণতন্ত্র বলে সমাজতন্ত্রের উত্তরণের বিরুদ্ধে না। বাস্তব পরিস্থিতির মধ্যে অনেক কিছু আছে যাতে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। দুর্বলতা কোথায়? বিষয় বিষয় মানে আমরা যারা করছি, যারা চিন্তা করি, যারা আমরা বলি যে আমাদের মতাদর্শ, রাজনীতি, সংগঠন, সংগ্রামী 4 হাতিয়ার মানে একটা হাতিয়ার, 4টা আলাদা হাতিয়ার নয়। সেইখানে যদি আমাদের দুর্বলতা থাকে, মতাদর্শ যে কথাগুলো বলছি, যেগুলো আমাদের দলিলে আছে সেটাকে বুঝতে পারে, আয়ত্ত করতে হবে সারা দুনিয়া নিয়ে আমাদের দেশে। আর সেইটা আয়ত্ত করে রাজনীতিতে প্রয়োগ করা, এবং রাজনীতি প্রয়োগ করতে গেলে রণনীতি কি, রণকৌশল কি, তার মধ্যে পার্থক্য কি, সম্পর্ক কি, সেগুলো বুঝতে পারে। এবং এসব কিছুই সম্ভব না সংগ্রাম এবং সংগঠন ছাড়া। এই কাজটা এগুলো হচ্ছে বিষয়গত। আমাদের পার্টি কংগ্রেসের দলিল তো আপনাদের আলোচনা হয়ে থাকে, রিপোর্টিং হয়ে থাকে, তারা যারা করেছেন তারা বুঝে থাকেন। পার্টি কংগ্রেসের মূল আহ্বানটা হল যে আমাদের বিষয়গত
যে উপাদানগুলো আছে এই পরিবর্তনের জন্য, সেইগুলোর উপরে আমাদের দৃষ্টি কেন্দ্রিত করতে হবে, যেটা আমাদের উপরে আপনারা আমার সবার সেটা আয়ত্ত করতে হবে। সেটা আয়ত্ত করতে গিয়ে সেই জন্য এখানে বলা হয়েছে যে আমাদের এই 2 নম্বর পয়েন্ট এই বিষয়টার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। 3 নম্বর এটা বলা হয়েছে যে জনগণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সাম্রাজ্যবাদ সমাজতন্ত্র একচেটিয়া পুঁজির বিরুদ্ধে আমাদের কর্মসূচি সম্পন্ন হলেই ভারতের জনগণ সমাজতন্ত্রের দিকে অগ্রসর হতে পারে। ভারতীয় পরিস্থিতিতে সমাজতন্ত্র কথাটির অর্থ কি, তার সামগ্রিক সব জনগণতান্ত্রিক বিপ্লব সফলভাবে সম্পূর্ণ হওয়ার আগে আমরা সম্ভব না। কি বুঝলেন? দুর্বোধ কিছু আছে, এটা আমি দলিল থেকে বলছি। এখন আপনি ছবি আঁকলে হবে না, আপনার মাথায় থাকতে হবে লক্ষ্যটা আমি ওই লক্ষ্য আপনি ভুলে যাবেন। সমাজতন্ত্র ওইখানে যেতে হবে, পরিবারের যে সমাজতন্ত্র, তারপরে সাম্যবাদ, তখন আমি আপনাকে বাধ্য বলছি। কিন্তু এটা কি হবে আমি ঠিক করতে পারবো না। যখন জনগণতান্ত্রিক বিপ্লব সফল হবে তখন আমি বলতে পারবো সেই পরিস্থিতিতে আমাকে ভারতীয় সমাজতন্ত্রের জন্য কি করতে হবে। এই আমাকে অনেকে লিখতে পারে এই পরিস্থিতি অমুক পরিস্থিতি নিয়ে লিখুন, মুশকিল। তাদের পরিস্থিতি তো দিন দিন বদলাচ্ছে। এটা একটা সময় যখন দ্রুতভাবে কিছু পরিবর্তন হচ্ছে, যেগুলো আপনারা আমার হিসাবের মধ্যে ছিল। আমরা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। অনিশ্চয়তা মানে হাতুকে বসতে না, আমাকে ওই মুখটা বুঝতে হবে। এর মধ্যে আমরা এটাই বুঝেছি যে আসল পরিস্থিতির মধ্যে অনেক উপাদান আছে যাতে আমি এগোতে পারি যদি আমি আমার বিষয়গত উপাদানগুলো মতাদর্শ রাজনীতি সংগ্রাম সংগঠনের বিষয়গুলোকে আমি যদি ইস্পাতের মতো দৃঢ় করে তুলতে পারি, যেটা আপনার আমার উপরে নির্ভর করে। বৃষ্টি হবে কি, বর্ষা হবে কি, ভূমিকম্প হবে কি, প্রাকৃতিক দুর্যোগ হবে কি, ঈশ্বরের নামে কি হবে, তার উপরে নির্ভর করে, তার উপরে নির্ভর করে। সেই জন্য এইটা বলা হয়েছে এখানে খুব পরিষ্কার করে যে তার আগে আপনি সবটা পারবেন, তেমন কিছুই পারবেন না, কিছু করতে পারবেন না। যেগুলো কিছু বলা হয়েছে কি, এর অর্থ হল সমস্ত মানুষের জন্য খাদ্য নিরাপত্তা, পূর্ণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আবাসনের সার্বজনীন অধিকার, যা ভাষণে আমরা বলি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। জলটা বলতে ভুলে যাই, কেউ হয়তো জলটা খাদ্যের মধ্যে আমি ধরি, যাই জল না হলে একটু ভাষা না, পানীয় জল নিরাপত্তা। যাই হোক, আমি এর মানে শ্রমিক, কৃষক এবং সমস্ত প্রান্তিক সমস্ত মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষমতা। ঠিক আছে, এর সর্বপ্রধানত যেখানে সার্বভৌম ক্ষমতা থাকবে জনগণের হাতে, এটা বলার একটা মানে মূল কথাগুলো আমরা এখানে বলেছি যে একবিংশ শতাব্দীর সাথে বিংশ শতাব্দীর পার্থক্য এগুলো বলা যায়। সর্বপ্রধান অর্থ হচ্ছে এখানে সার্বভৌম ক্ষমতা থাকবে জনগণের, জনগণতান্ত্রিক রাষ্ট্র, জনগণতান্ত্রিক বিপ্লব, বিপ্লব জনগণতন্ত্র মানে জনগণের প্রতিনিধি আমরা, তাই জনগণের বিকল্প না, জনগণতান্ত্রিক রাষ্ট্র জনগণের বিকল্প না। সোভিয়েত ইউনিয়নের পার্টি বিপ্লব যারা করেছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধি বলা যায় না। শ্রমিক শ্রেণীর রাষ্ট্র আমি করতে চাই মানে সব শ্রমিক শ্রেণী আমার পার্টি প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্ব করে না। তার থেকেই ভুল ধারণা তৈরি হয়। মার্ক্সবাদের খুব একটা অরঙ্গ শিক্ষা হচ্ছে যাকে বলা হয় যে সরবরাহ না করো, ডিক্টেটরশিপ প্রয়োগ করতে। অনেকে মনে করেন যে ডিক্টেটরশিপ ও ডিক্টেটরশিপ হচ্ছে আমার ডিক্টেটরশিপ, আপনার আমার ডিক্টেটরশিপ, পার্টি ডিক্টেটরশিপ না, কমিউনিস্ট পার্টি ডিক্টেটরশিপ না। ডিক্টেটরশিপ ও ডিক্টেটরশিপ সরবরাহ শ্রেণী
সেই শ্রেণী দল মত তাদের আনুগত্য নির্বিশেষে শ্রেণী যদি উঠে না দাঁড়ায়, আপনি একটা করবেন সোভিয়েত ইউনিয়নের যে ভাঙনগুলোর কারণ বা দেশের ভাঙনগুলোর কারণগুলো শিক্ষা থেকে এই শিক্ষায় আমরা পৌঁছেছি। এখানে সর্বপ্রধানত এই যে এখানে সার্বভৌম ক্ষমতা থাকবে জনগণের হাতে, সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা, সমাজতান্ত্রিক রাজনৈতিক সামাজিক নিয়মের অবিচ্ছিন্ন অংশ হবে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতা। এটা হবে তো করেছে, ছিল না, কম ছিল কোথাও। আমি অন্যদের কথা বলতে পারি, কিন্তু পশ্চিমবাংলায় যে বলছেন আমরা সরকার পঞ্চায়েত অফিসারে ছিলাম, তার থেকে আমি এখন ফিরে গিয়ে নিজেকে দেখে ভাবি যে আমরা কি কখনো কখনো মনে করছিলাম যে আসল ক্ষমতা তো আমাদের জনগণের। আমরা কি উপলব্ধি ছিলাম যে জনগণের জনগণ আমরা করি গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতা, এইসব কথাগুলো আমাদের বুঝতে হবে এই পরিস্থিতির মধ্যে। উজ্জ্বল গণতন্ত্রে অলিক কিছু নিয়মমাফিক অধিকার হয়তো আছে। উজ্জ্বল গণতন্ত্রে আছে অলিক স্বপ্ন, কোনো কাজে লেখা থাকে আমাদের দেশের আইনি সংবিধানে এইসব লেখা তার বাইরে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের যে অধিকার প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়। যদি সমাজতান্ত্রিক রাষ্ট্রে আপনি এইসব করেন, তাহলে আপনার সঙ্গে উজ্জ্বল গণতন্ত্রের সঙ্গে পার্থক্য কি থাকে? আর সেই সমাজতন্ত্র বা কেন থাকে? সেটা কোন লক্ষ্যে যেতে পারে? জনগণতন্ত্রে বা কোন লক্ষ্যে যেতে পারে? যেখানে জনগণের গণতন্ত্র। আর সমাজতন্ত্রের ব্যবস্থায় গণতন্ত্রের ভিত্তি হবে সকল মানুষের অর্থনৈতিক, শিক্ষাগত, সামাজিক ক্ষমতায়ন তাদের ক্ষমতা, নাকি মনুষ্য জীবনের উপরে যা নাকি মানুষ জীবনের গুণগত মানকে নিরন্তর গভীর ও উন্নীত করার পক্ষে মৌলিক আবশ্যিক শর্ত। আর যার ভিত্তিতে সমাজতান্ত্রিক গণতন্ত্র বিকশিত হয়। সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে উন্নততর গণতন্ত্র, উজ্জ্বল গণতন্ত্রের যেটা প্রতিষ্ঠিত হতে হবে, প্রমাণিত হতে হবে। যেটুকু বামপন্থীরা এখানে করতে পেরেছিল, যে কদিন আমরা ছিলাম, দীর্ঘকাল কোন দুনিয়াতে এরকম নেই একটা দেশে বামপন্থী সরকার একটা রাজ্যে একদিন থাকতে পারে। কিন্তু যেটুকু হচ্ছে মানুষের জন্য, যেটুকু নয় সেটা আমাদের মানুষের দিয়ে লাভ মূল কথাটা আপনাদের। সমাজতান্ত্রিক ব্যবস্থা দ্বিমত পোষণ করার অধিকার, দ্বিমত পোষণ করার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মতামতের বৌদ্ধ পূর্ণতা পারে রাষ্ট্র ব্যবস্থা সমাজতন্ত্রকে শক্তিশালী করা হবে। এছাড়া শক্তিশালী হবে দরবার রাষ্ট্র কখনো শক্তিশালী হতে থাকবে। দ্বিমত হওয়া, ভিন্নমত কাটা এবং আলোচনা করার কি দ্বন্দ্ব বস্তুবাদ কি আমরা আলোচনা করি। দ্বন্দ্বের মধ্যে ঐক্য, ঐক্যের মধ্যে দ্বন্দ্ব থেকে ঐক্য আলাদা করা যায় না, থেকে অন্তর্বাদ ইত্যাদি ইত্যাদি। ঠিকই নিরন্তর সংগ্রাম চলবে, কিন্তু তাকে ঐক্য আসতে হবে। এবং ঐক্য হচ্ছে স্বাভাবিক নিয়ম, প্রকৃতি দ্বন্দ্বসূত্রের স্বাভাবিক নিয়ম। কারণ আমি উঠতে যাচ্ছি না, জাতপাত ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনীতি নির্মাণের শিক্ষাকে উৎপাদনের সামাজিকীকরণ, এই কথাটা বুঝতে হবে। অনেকে মনে করে যে রাষ্ট্রের হাতে যদি সমস্ত শিল্প কলকারখানা থাকে, সরকার নিয়ে এই রাস্তায় সমাজতান্ত্রিক ছিল, ছিল সব এই নয় যে রাস্তায় থাকে। চীনে এখনো বৃহৎ শিল্পগুলো বেশিরভাগ মূল সেটা কেন্দ্রের সরকারের হাতে, চীনের সরকারের হাতে, কিন্তু সব রাস্তায় ক্ষেত্রে ছাড়ে।
সব কি বলে রাস্তাঘাটে ট্রেনে এবং বড় বড় কোম্পানি যেগুলো যেটা এখানে আছে সেখানে যারা শেয়ার হোল্ডিং করে তার মধ্যে বিরাট সংখ্যক হচ্ছে কোঅপারেটিভ, বহু রকমের কোঅপারেটিভ, তাদের নিজস্ব স্বাধীনতা আছে, সেখানে সরকার হস্তক্ষেপ করে না, বরং তাদের সমস্যা হবে তাদের সাহায্য হবে। আর অনেক রকম আমি ওই চীনের ব্যবস্থায় সেটাতে যেতে পারছি না, কিন্তু আমি বলছি তারা উদ্বোধন থেকে বুঝেছে যে এটা জনগণতন্ত্র ইত্যাদি এসব পিপলস রিপাবলিক অফ চায়না, এটা হবে না যদি মানুষ তারা ক্ষমতায়, আর বাকি সব ক্ষমতার মালিক হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রায়ত্ত শিল্প, আর কেন্দ্র তাকে পরিবর্তন বলে চালাচ্ছে। আপনার রাজ্যের অধিকার নেই, মানুষের অধিকার নেই, কারো অধিকার নেই, আমাদের যে পঞ্চায়েত মিউনিসিপালিটি সে অধিকার হবে। এই যে কথাগুলো এগুলো অর্থাৎ শিক্ষা থেকে এই কথাগুলো এসছে। তারপরে বাজার থাকবে কি থাকবে, সোভিয়েত ইউনিয়নের বাজার প্রায় উঠে গেছে, মানে ঠিক একটা সময় আমি সোভিয়েত ইউনিয়নের এইসব কথা বলছি মানে ভুল বুঝবেন না যে ওয়ার্ল্ড কমিউনিটি বলে একটা স্তর ছিল। এখন চীন যা হচ্ছে তার প্রধান শিক্ষা লেনিনের কাছে, যাকে আমি এখান থেকে লেনিন কোটেশন করতে পারি, কিছু দরকার কোটেশন করার জায়গায় দেখবে কি তীক্ষ্ণ হবে লেনিন সমালোচনা করছে যে আমরা ভেবেছিলাম যে ক্ষমতায় এসে আমরা এই করতে পারবো, এই করতে পারবো এবং দুনিয়ায় প্রতিবাদ করে দিতে পারবো, আমরা ভুল ভেবেছি, আমরা ভুল করতে গেছি। তখনই নিউ ইকোনমিক পলিসি চালু না হবে, যখন কিছু রাস্তাঘাটে ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো যে আমার হাতে যুক্তি নেই, এটা নেই, এটা পারবে, ওরা পারবে, কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে, যা কিছু করতে না। কিন্তু আমি সব মালিকানা থাকে পাবলিক ওনারশিপ বলে উৎপাদনের উৎপাদনগুলি সামাজিক মালিকানাই হবে প্রধানমন্ত্রী, কেবল রাস্তায়ত্ত ক্ষেত্রের মধ্যে, কেবল রাস্তায়ত্ত ক্ষেত্রের মাধ্যমে হবে এমনটা নয়। তার যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনি যৌথ সংজ্ঞায় ভিত্তিক মালিকানা এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক অর্থাৎ মালিকানা হয়তো ঠিক আছে, আমার প্রকল্প থাকে না, ও যা ইচ্ছা করবে না, কিন্তু একটা নিয়ন্ত্রণ তাই কিন্তু নিয়ন্ত্রণ থাকে, বিদেশি কোম্পানি আমার নিয়ন্ত্রণ থাকে। যাই হোক, ভারতের বৈপ্লবিক সংগ্রামগুলিকে জোরদার করতে গিয়ে ভারতের বৈপ্লবিক সংগ্রামগুলিকে জোরদার করতে গিয়ে আমরা সেই সব দেশের অভিজ্ঞতাদের কেবল সঠিক শিক্ষা নিই যারা নাকি সাম্প্রতিক বাস্তবের মোকাবিলা করার পদ্ধতিগুলি কার্যকরী করবার চেষ্টা করছে। অন্যান্য তারা দুনিয়ার জন্য একটা প্রেসক্রিপশন হবে, ভারতীয় যা, চীনের তা, ভিয়েতনাম তা, ল্যাটিন আমেরিকায় তা হবে, তা হবে আপনাকে আমাদেরকে আমাদের ঠিক করবার নিশ্চয় দায়িত্ব আছে। অন্যের কাছ থেকে আমি শিখতে পারি ও কি করছে সেটা বলা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ভারতকে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার বর্তমানে সক্রিয় বিশ্বায়নের শক্তি মোকাবিলা করতে প্রয়োজন অনুভব করি। তারপরে সাধারণভাবে যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনটি ঘটছে এবং বিশেষভাবে ভারতের অর্থনীতিতে ভারতের জনগণের উপর তার যে প্রতিকূল প্রভাব পড়ছে মোকাবিলা করতে চাই। তার এই কারণে আমাদের পক্ষে আবশ্যকের সময় বিভিন্ন পার্টি, কংগ্রেসের পার্টি লক্ষ্য ঠিক করে নেওয়া, রাজনীতির সঙ্গে সাহিত্য রক্ষা করা এবং ভারতীয় জনগণের স্বাধীনতা সম্বন্ধে অগ্রগতি করা, এগুলো আমি যা বললাম বিষয়গত ব্যাপার। আমি কথা বলাচ্ছি না, দুদিনটা ছোটো কথা বলে আমার ছোটো না, খুব বড় কথা, কিন্তু না বললে আমার অপরাধ হবে বলেছে শুনতে পারে। সেটা হচ্ছে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার এবং তার থেকে সেই সময়কার সমাজতন্ত্র যে সমস্ত দেশের প্রথমগুলো, এগুলো ওই লেনিনের সঙ্গে সম্পর্ক। কারণ আমি বললাম সেজন্য কেন উনি বলেছেন
কি কারণ? এমনকি আমরা স্টালিনকে যারা দেয় সেগুলো আমি বলছি যে স্টালিন লেনিনও বলতেন, মার্ক্স বলতেন, এঙ্গেলসও বলতেন, পৃথিবীতে কোনো মানুষ কখনো জন্মায়নি যে ভুল করে, এখন ভবিষ্যতের কখনো জন্মায়। তাহলে আপনি কি বলছেন যে সবাইকে ভুল করার পারমিশন দেওয়া হচ্ছে? এটা ঠিক আছে, তা ভুল করে যে বুঝতে পারে এবং তাকে সংশোধন তার মানুষ ভুল করে এবং সেই ভুল সংশোধন করতে পারে, সেখান থেকে শিক্ষা, সেখান থেকে অগ্রগতি। সেই জন্য আমাদের ভুল যখন হয় স্টালিন অনেক ভুল করেছে, আসলে সবাই জানে সোভিয়েত ইউনিয়ন নামক কোথা থেকে শুরু হল, স্টালিন থেকে না গর্বাচেভ থেকে। যদি স্টালিন আর গর্বাচেভকে এক করে ফেলেন তাহলে খুব বিপজ্জনক ব্যাপার হবে। স্টালিন না থাকলে এরকম লেনিনের মানে বিপ্লবের পরে কটা দিন বেঁচে ছিলেন, তার মধ্যে কদিন সুস্থ ছিলেন, তারপরে পুরো নতুন একটা দেশে সমাজতন্ত্র কায়েম করার একমাত্র দেশ তখন পৃথিবীতে, যেখানে কায়েম করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থান সেটা মানে কি বলে এখন আপনার কাছে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে হাত মিলিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এবং অবশ্য এখানে তৃণমূল এটা বলার অপেক্ষা রাখে, কিন্তু সারা দেশ এবং এদের একটা অদৃশ্য সূত্র আছে নিজেদের মধ্যে, এসবগুলো ঠিক, এটা কোনো সন্দেহ নেই। এবং তখন আমাকে আরো বৃহত্তম শক্তিকে সমাবেত করতে হচ্ছে। চাষিবাদী প্রবণতা যেমন দেখা যায়, কেউ বলে যাবেন না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়ী নেতৃত্বে প্রথম ইউরোপের দেশগুলোকে, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, এতে বলা হয়েছিল যে তোমরা আমাদের সঙ্গে একটা যুদ্ধবিরতি চুক্তি করো, যে তুমি আমি যুদ্ধ করবো না, তুমি বাড়ি কি করবে লড়বে, তুমি লড়ো ওদের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে, আমি আমার মতো লড়বো। ওটা তাদের রাজি হয়। পরে বাধ্য ওই বিখ্যাত স্টালিন, রুজভেল্ট আর কি বলে চার্চিল, এই তিনজনের মিটিং, যারা যুদ্ধের ইতিহাস না পড়েছে ভালো করে পড়া দরকার, মোটামোটা হয়ে গেছে, খুব জলদি পড়লে কত সবটা সহজ হবে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে অর্থাৎ আমরা এমন একটা পর্যায়ে রয়েছি এখন, যখন আমাদের কাছে আসল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বিজেপিকে হঠাৎ হবে, তৃণমূলকে এখান থেকে হঠাৎ হবে। আপনি এখন সমাজতন্ত্রের কথা ভাববেন যখন, জনগণতান্ত্রিক বিপ্লবের কথা ভাববেন যখন, তখন আপনাকে ভাবতে হবে যে আসল চ্যালেঞ্জটা কি এখন। যে দিনে ভুলছিল না এরকম না, যারা পৃথিবীতে এত বড়, তারা কি বলে মার কাছে পাঠাতে পারলো লোক গাগাটি, পৃথিবীটা ঘুরে ঘুরে গেল গাগাটি। যারা একটা সাধারণ প্রযুক্তি যখন এই সুবিধাটি বিশ্বজাত হয়ে বাজার করে এখন যাকে বলা হয় যে অর্থনীতির মূল স্তম্ভ, এখন মূল শক্তি, সেটা এই শিল্প নয়, সেটা হচ্ছে আমাদের কি বলে আইটি, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি থেকে আরম্ভ করে যা যা এখন আপনি দেখছেন বিকশিত পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত এগুলো করে। কিন্তু আমি বলছি যে সেই প্রযুক্তিগুলো তখন সোভিয়েত ইউনিয়ন এটা কেন করতে পারল না? যা আমাদের তৈরি আছে ধরুন ওই তখনকার মানে যারা সমালোচক ছিলেন, কিন্তু ছিলেন লিগাচের পর ফাইটিং আজ 20 বছর ধরে একটা, এটা তালিবান সময় কিন্তু 20 বছর ধরে একটা দলিল আলোচনা করতে পারলো না, ঠিক করতে পারলো না, প্রযুক্তি নিয়ে কি হবে, একটু সমালোচনা আছে, আরো কিছু সমালোচনা আমি তার মধ্যে যাচ্ছি। কিন্তু মূল কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনা, শিল্প পরিচালনা, সম্পদের মালিকানা, এটা অনৈতিক শাসন। গণতন্ত্র, এটা চীনের গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই যে মডেলগুলো, এগুলো হচ্ছে মানুষের এই শ্রেণী, এটা পার্টির ব্যাপার না।
নিছক এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সমাজতন্ত্রের জন্য বিপ্লব, গণতান্ত্রিক বিপ্লবের জন্য যা করতে হবে সেটা কেবল পার্টির পক্ষে করা সম্ভব। পার্টি নেতৃত্বকারী ভূমিকা যদি তার সে ক্ষমতা থাকে, সে নিজে অর্জন করতে পারে, মানুষের সমর্থন পেতে পারে, সে করতে পারে। জোর করে চাপিয়ে দিয়ে এটা সম্ভব। মূল শিক্ষাগুলো এই যে শিক্ষা ভিত্তিতে আমরা একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র সম্পর্কে এখানে কয়েকটি কথা যা ওই দেড়পাতায় বলা আছে বা এই বইতে যা ছাপা হয়েছে বিজ্ঞানীদের নোটে এইখানে আছে, কিন্তু পরিপ্রেক্ষিত বাদ দিয়ে এইখানে এই কয়েকটা কথা যথেষ্ট। ধন্যবাদ।